হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। তো স্টুডেন্টস, আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের স্কুল থেকে যে মডেল অ্যাক্টিভিটিটা দিয়েছে সেই ভৌতবিজ্ঞান সাবজেক্টটায় যে সব কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার জন্য আমি এই ভিডিওটা আজকে এনেছি। তো স্টুডেন্টস, আর বেশি কথা না বলে চলো শুরু করে দেওয়া যাক, কোশ্চেনের অ্যান্সারগুলো দেখি, ঠিক আছে? তো স্টুডেন্টস দেখো, ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। আশা করি লেখাগুলো সব বুঝতে পারছো, লেখাগুলো ক্লিয়ার আছে, ঠিক আছে? তো দেখো, আমরা কি জানি, নিউটন কি, ডাইন কি? তো এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, আর সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। এবার নিউটন কি? যে পরিমাণ বল 1 কিলোগ্রাম কোনো বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিতে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করে, সেই বলটা হচ্ছে 1 নিউটন। সিজিএস পদ্ধতিতেও তাই, সেক্ষেত্রে কেজিটা গ্রাম হবে আর মিটার/সেকেন্ড স্কোয়ার সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে দেখো, আমরা নিউটন মানে কি বলতে পারি? নিউটন মানে বলতে পারি 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। এবার জানি আমরা 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, আর 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, সেকেন্ড স্কোয়ারটা যেহেতু কনস্ট্যান্ট আছে এখানে, আর তাহলে মিটারটা 1 মিটার মানে 100 সেন্টিমিটার। এখান থেকে দেখো, 1000 আর 100, 1000 মানে 10 কিউব, 100 মানে 10 স্কোয়ার, গুণ করলে সূচকের নিয়মে 10 কিউব ইন্টু 10 স্কোয়ার, সূচকের নিয়মে এই দুটো যোগ হয়ে যাবে, হবে 10⁵, ঠিক আছে? ম্যাথে তোমরা পড়েছো। তো যাই হোক, 10⁵ গ্রাম সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার মানে 10⁵ ডাইন। তার মানে আমরা কি পেলাম? 1 নিউটন মানে 10⁵ ডাইন। আশা করি বুঝতে পারলে। এবার নেক্সট যে কোশ্চেনটা কি বলেছে, একটি নিস্তড়িত পরমাণুর কে কক্ষে দুটি, এল কক্ষে 8টি ও এম কক্ষে 2টি ইলেকট্রন আছে, মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত? আচ্ছা, সেকেন্ড পার্টটা আমি পরে বলছি। এবার বলেছে মৌলটির পরমাণু ক্রমাঙ্ক আমরা কি জানি? পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা। আর কোনো পরমাণু, কোনো একটি মৌলের প্রোটন সংখ্যা, মোট প্রোটন সংখ্যার মোট ইলেকট্রন সংখ্যা সমান হয়। সেটা যদি আয়ন না হয়, আয়নের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তো দেখো, মোট প্রোটন সংখ্যা আর নিউক্লিয়াসের বাইরে মোট ইলেকট্রন সংখ্যা, সেটাই হয় পরমাণু ক্রমাঙ্ক। তো এক্ষেত্রে মোট প্রোটন সংখ্যা আমাকে মোট ইলেকট্রন সংখ্যা বলে দিয়েছে। প্রথম বাক্যে 2টা, তারপরটায় 8টা, তারপরটায় 2টা, টোটাল হলো 12টা। এটাই হবে পরমাণু ক্রমাঙ্ক, ঠিক আছে? প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা যেহেতু সমান হয়। আর যেটা বলছিলাম আয়নের ব্যাপারটা, আয়নের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম হবে। সেক্ষেত্রে ইলেকট্রন বেরিয়েও যেতে পারে, আবার ঢুকতেও পারে। তো সেক্ষেত্রে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান নাও হতে পারে, ঠিক আছে? সাপোজ আমি বলছি, একটা ধরো তোমাদের যদি বলি H+, ঠিক আছে? H+ মানে হাইড্রোজেন প্লাস, তো সেখানে একটা ইলেকট্রন বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা কিন্তু সমান হবে না। তো আয়নের ক্ষেত্রে আমরা ব্যাপারটা একদমই আলাদা থাকবে, এটা নিস্তড়িত পরমাণুর ক্ষেত্রে, ঠিক আছে? তো যাই হোক, সেটা পরের আলোচনা। নেক্সট যেটা এর সাথে লেজুরের একটা কোশ্চেন রয়েছে, মৌলের পরমাণুটির এম কক্ষে ইলেকট্রন দুটি সরিয়ে নিলে যে আয়ন তৈরি হবে তার সংকেত লিখো। এবার দেখো, এই যে 282, এটা 282, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের পরমাণু ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? 282, সেখান থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হবে, এবং সেটা কি হবে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের 2,8 এর যে ইলেকট্রন বিন্যাস সেটা লাভ করে সুস্থিত হবে, ঠিক আছে? আমরা জানি নিয়নের ইলেকট্রন বিন্যাস 2,8। দেখো, ভৌতবিজ্ঞান এমন একটা সাবজেক্ট না, এতটা ভালো সাবজেক্ট না, তোমরা আলোচনা করা শুরু হলে না শেষই হবে না। তো আমি এই কোশ্চেনগুলো জাস্ট, তোমরা তো পারবে, দেখো এগুলো সবই তোমরা পারবে, কিন্তু কোশ্চেনগুলো নিয়ে যতটা ডিটেলসে পারা যায় একটু আলোচনা করে নেওয়াটা মনে হয় ভালো, ঠিক আছে? তো যাই হোক, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলেছে, একটি একটি মাপনী চোঙের সাহায্যে কিভাবে তুমি 1 ফোঁটা জলের আয়তন নির্ণয় করবে? তো মাপনী চোঙের সাহায্যে কি করবে? 1 ফোঁটা জলের আয়তন নির্ণয় করবে। তো 1 ফোঁটা জলের তো আর আয়তন আমি মাপনী চোঙে নিব, নিয়ে তো 1 ফোঁটা জলের তো আর আয়তন বের করতে পারবো না। সেক্ষেত্রে আমার উপায় কি? দেখা গেলো আমি কি করলাম, আমি 1 ফোঁটার জায়গায় নিলাম কি 1000 ফোঁটা, ঠিক আছে? এবার 1000 ফোঁটার জলের আয়তন হলো ধরো 1000 সিসি। তাহলে 1 ফোঁটা জলের আয়তন কত? তাহলে 1000কে তুমি 1000 দিয়ে ভাগ করে দিলে,
1 ফোঁটা জলের আয়তন বেরিয়ে গেল। ঠিক আছে, ব্যাপারটা জিস্টটা বুঝবা তোমরা। ঠিক আছে, তো দেখো আমরা কি করেছি এক্ষেত্রে। এক্ষেত্রে একটি খালি ও শুষ্ক মাপুনি চোঙ নিয়ে তাতে ড্রপার দিয়ে 200 থেকে 300 ফোঁটা জল ফেলা হলো, ওই জলের আয়তন মাপা হলো। সাপোজ, এবার তো আমি জানি না ওই জলের আয়তন কত হবে, ধরে নেওয়া হলো ওই জলের আয়তন ভি, আর আমি ধরলাম কত ফোঁটা জল নেওয়া হলো, সেটা হচ্ছে এন ফোঁটা জল নেওয়া হলো। তাহলে সেই এন ফোঁটা জলের আয়তন ভি, তাহলে ঐকিক নিয়মে 1 ফোঁটা জলের আয়তন কত, ভি বাই এন সিসি, ব্যাস বেরিয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি লেখো। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো কি কি, রাদারফোর্ড তার পরমাণু মডেলে কি কি ত্রুটি বলেছিল। তো নেক্সট পেজে চলে যাই। দেখো রাদারফোর্ডের ব্যাপারটা কি, রাদারফোর্ড হচ্ছে রাদারফোর্ড তোমার মোস্ট প্রবলি ডাল্টন কত সালে দিয়েছিল পরমাণুর ধারণাটা, 1808 মোস্ট প্রবলি। ঠিক আছে, তারপরে একে একে এসছে সব প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এগুলো আবিষ্কার এসছে। নেক্সট পরমাণু মডেল, পরমাণু ভেতরে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আরও যেসব কণা আছে সেগুলো আবিষ্কার হলো। আবিষ্কার হওয়ার পরে তাদের সম্পর্কে ধারণাগুলো প্রথম রাদারফোর্ড দিল। রাদারফোর্ডের পরে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কিছু ক্ষেত্রে মানে অসঙ্গতি দেখা যায়। তারপর নিলস বোর একটা নতুন ধারণা দেয়, সেই ধারণাটা পরে মেনে নেওয়া হয়। ঠিক আছে, তো রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছু ত্রুটি ছিল। ত্রুটিটা ঠিক কি তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা পড়লে তোমরা আশা করি বুঝতে পারবে। তো সাধারণ একটু ধারণা থেকে যদি বলি তাহলে দেখো, আচ্ছা ত্রুটিটা আমি আর আলোচনা করলাম, এখান থেকে আমি আর পড়লাম না। ঠিক আছে, তোমরা আশা করি এটা দেখতে পাচ্ছ, একটু পজ করে নিয়ে তোমরা এটা পড়ে নিও কিংবা লিখে নিও। ঠিক আছে, নোট করে নিও। তো আমি আলোচনা করছি, দেখো রাদারফোর্ড বলেছিল ধরো এখানে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে, ইলেকট্রনটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এবার এই পজিশনে আছে, তো এর হচ্ছে এই পজিশন, একবার এই ইলেকট্রনটা এই পজিশনে আসলো, দুটো পজিশন আলাদা আলাদা পজিশনে আসলো। ঠিক আছে, তো তার অ্যাসেলারেশন, ত্বরণটা তো চেঞ্জ হবে, তাই না। এবার ত্বরণ চেঞ্জ হলে, ত্বরণটা চেঞ্জ হলে মানে ভেলোসিটিও চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি বলেছে, সেক্ষেত্রে বলেছে যে প্রতিনিয়ত সে শক্তি, ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা, সেটা হচ্ছে কি করবে, তোমার হচ্ছে লুজ করবে। ঠিক আছে, তো শক্তি হারাতে হারাতে যদি ইলেকট্রন এভাবে শক্তি হারাতে থাকে, তাহলে ইলেকট্রন শক্তি হারাতে হারাতে ক্রমাগত ক্রমাগত কমতে 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 সে কি করবে, একদম নিউক্লিয়াসের কাছে চলে গিয়ে নিউক্লিয়াসে গিয়ে মিশে যাবে। তো সেটা তো আর বাস্তবে সম্ভব না, কারণ নিউক্লিয়াসে তো ইলেকট্রন যদি মেশে তাহলে কে ঘুরতে থাকবে, তাই না। তো সেক্ষেত্রে এক্ষেত্রে একটা অসঙ্গতি রাদারফোর্ডের পরমাণু মডেলে দেখা যায়। তো নিলস বোর এসে সেটাকে কিন্তু পরে নতুন একটা মডেলের ধারণা দিয়েছিল। তো যাই হোক, সেটা নিয়ে পরে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে নেবো, কারণ এটা নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যে লেখাটা আছে তোমরা লেখাটা দেখে নিও। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন 5 নাম্বারটা বলেছে, একটি খেলনা গাড়ি 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে চলছিল। 1 মিটার দূরত্ব যাওয়ার পর ওই গাড়িটির বেগ দাঁড়ালো 50 সেন্টিমিটার পার সেকেন্ড। গাড়িটির ত্বরণ নির্ণয় করতে বলেছে। এবার ত্বরণের সূত্র আমরা কি জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটা কেন হবে, কারণ হচ্ছে এখানটায় দূরত্ব মানে সরণটা সেটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, আর দেখো প্রাথমিক বেগ দিয়েছে, অন্তিম বেগ দিয়েছে, আর আমার ত্বরণ নির্ণয় করতে বলেছে। তো আমরা স্পষ্টত বুঝতে পারছি এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। আর তোমরা এই জিনিসটা নিয়ে প্লিজ কিছু মনে করো না, প্রথমে এই জায়গাটা অন্য একটা কোশ্চেনের অ্যান্সার ছিল। তো যাই হোক, এখানটায় আমি পরে এই জায়গাগুলো পরে আঠা দিয়ে অন্য কাগজ লাগিয়ে এখানটায় ইসে করেছি, কারণ অন্য কোশ্চেনগুলো লেখা হয়ে গেছিল। তো যাই হোক, দেখো এখানটা কি বলেছে, এখানটায় বলেছে যে এখানে অন্তিম বেগ 50 সেন্টিমিটার পার সেকেন্ড, প্রাথমিক বেগ 20 সেন্টিমিটার পার সেকেন্ড, আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s হলো। এবার দেখো মানগুলো বসিয়ে দিচ্ছি, 50 স্কোয়ার সমান 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ হচ্ছে ত্বরণ, আর এস এর মান 100 মিটার এখানে বলে দেওয়া আছে। ঠিক আছে, 100 মিটার না, সরি 1 মিটার, আর 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তো মানগুলো বসিয়ে এখান থেকে 50 স্কোয়ার 2500, 20 স্কোয়ার 400, আর 2 ইন্টু 100 মানে 200, তার সাথে এ, এখান থেকে এ বেরিয়েছে তোমার 10.5। ঠিক আছে, এর মান বেরিয়েছে 10.5, তো ত্বরণ 10.5। এখানে কিন্তু ত্বরণ, যেহেতু ত্বরণ তার জন্য সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছে। তো স্টুডেন্টস আশা করি বুঝতে পারলে।
নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে সত্য মিথ্যা বিচার করো। আইসোবারগুলির ভর সংখ্যা সমান হলেও তার ভর সমান নয়। স্টুডেন্টস, এই যে কোশ্চেনটা আছে না, আইসোবারগুলির ভর সংখ্যা সমান হলেও তার ভর সমান নয়, তো এটা নিয়ে একটু আমি আলোচনা করছি। কোশ্চেনের অ্যান্সার এখানে আছে। স্টুডেন্টস শুনো, ভর সংখ্যা আর ভরের মধ্যে পার্থক্যটা কি, এটা নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করি, ঠিক আছে? ভর সংখ্যার ব্যাপারটা কি আর ভরের ব্যাপারটা কি এখানে একটু আলোচনা করি। দেখো, ভর সংখ্যা এটা মানে বোঝায় যে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যাটা, ঠিক আছে? সেটা হচ্ছে ভর সংখ্যা। আর ভর বলতে বোঝায় ইলেকট্রনের ভর প্লাস প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর, এই তিনটা কণার ভর। এটা হচ্ছে কোনো একটা পরমাণু অ্যাটমের ভরটাকে বোঝায়, ঠিক আছে? এবার দেখো, ইলেকট্রনের ভর এতটাই নগণ্য যে এটাকে নেগলেক্ট করে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে বাকি কে পড়ে থাকলো? প্রোটন আর নিউট্রন। স্টুডেন্টস একটু মনে রাখবে, প্রোটনের থেকে নিউট্রনের ভর খুব সামান্য বেশি। প্রোটনের ভর 1. আমার তো ঠিক এই মুহূর্তে খেয়াল আসছে না, জাস্ট এ মিনিট আমি বলছি। যাই হোক, 4টা ডিজিট ছিল, ইন্টু 10⁻27 কিলোগ্রাম এটা প্রোটনের ভর ছিল, যেখানটায় নিউট্রনের ভর হচ্ছে 1 ইন্টু 10⁻27 কিলোগ্রাম, ঠিক আছে? 1.6725 মনে হয়, 1.6725, আর এটা মনে হয় 1.6750 মোস্ট প্রবলি, ঠিক আছে স্টুডেন্টস? তো প্রোটনের ভর আর নিউট্রনের ভরটা তোমরা বুঝতে পারলে। আমি একটু চেক করে নিই, ঠিক আছে? 10 মিনিট। আমি কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলো এই তোমাদের যে বইটা আছে না, ছায়াপ্রকাশনী না এটা, ভুইয়া অথবা, হ্যাঁ, তো প্রান্তিকের এই বইটা থেকে, আর হচ্ছে ছায়াপ্রকাশনী সহায়িকা বইটা থেকে আমি কোশ্চেন অ্যান্সারগুলো দেখেছি। জাস্ট স্টুডেন্টস, আমি একটু দেখি। হ্যাঁ, এই দেখো, প্রোটনের ভর হচ্ছে 1.6725 ইন্টু 10⁻27, আর নিউট্রন হচ্ছে 1.6750 ইন্টু 10⁻27। তো দেখো স্টুডেন্টস, এই যে এটাকে বলা হয় 1 AMU, ঠিক আছে? বুঝতে পারলে? তো 1.673 যতদূর সম্ভব এখানটায়, তো সেটাকে বলা হয় 1 AMU, ঠিক আছে? আর হয় এত কেজি লেখা হয়, অথবা 1.008728 ইউনিট, ঠিক আছে? এটা অ্যাটমিক মাস ইউনিট, এটা ইউনিট। দেখো, এর সঙ্গে এর একটু পার্থক্য আছে, এটা হচ্ছে 00728, এটা হচ্ছে 00867। নিউট্রনের ভরটা কিছুটা বড়, ঠিক আছে? সামান্য, এতটাই নগণ্য, বাট বেশি তো, অবশ্যই বেশি তো। 10⁻27 থাকুক, তারপর তো বেশি, তো বেশি বলে কথা, তো আমাদের বেশিটা মানতেই হবে। তো যাই হোক, চলো আর আলোচনা না করে আমরা পরে আসি। এবার দেখো, আমরা আলোচনায় আসি এবার। তো এর কারণ কি? প্রোটনের ভর কণাগুলির ভরের সামান্য পার্থক্য রয়েছে, এগুলো একটু পড়ে নিও, দেখে নিও। আমি দুটো উদাহরণ দেখছি। আর্গনের আর ক্যালসিয়ামের দুটা পরমাণু, ঠিক আছে? এরা এরা হচ্ছে আইসোবার। এর ভর সংখ্যা সমান, বাট এখানটায় প্রোটন সংখ্যা 18, এখানে প্রোটন সংখ্যা 20। তাহলে এখানে প্রোটন আর নিউট্রনের সংখ্যা 20+20, আর এখানে হচ্ছে 18+22। স্বাভাবিক, দেখো এখানটায় প্রোটন সংখ্যা কম, এখানে প্রোটন সংখ্যা বেশি। আর হচ্ছে এখানে নিউট্রন সংখ্যা 22, এখানে নিউট্রন সংখ্যা 20। তাহলে নিউট্রন সংখ্যা কার বেশি? নিউট্রন সংখ্যা এর বেশি, এর আবার প্রোটন কম। এর নিউট্রন সংখ্যা কম, এর প্রোটন বেশি। তো যাই হোক, দুটার যদি আমরা ভর বের করি, এখানে 18টা প্রোটনের ভর এত গুণ করা হচ্ছে, আর 22টা নিউট্রনের ভর এত গুণ করে আমরা পেয়েছি আর্গনের ক্ষেত্রে এত ইউনিট, ঠিক আছে? তোমরা এই জিনিসগুলো কিন্তু একটু বোঝার চেষ্টা করবে। দেখো, আমরা কি দেখলাম? প্রোটনের ভর এত ইউনিট আর নিউট্রনের ভর এত ইউনিট ধরে 40 আর 18, এটার প্রোটন সংখ্যা 18, নিউট্রন সংখ্যা 22। তো 18টা প্রোটনের ভর, এই প্রোটনের একটা প্রোটনের ভর এত, তাহলে 18টা প্রোটনের ভর, তাই এতকে 18 দিয়ে গুণ করে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে 22টা নিউট্রনের ভর, একটা নিউট্রনের ভর এত ইউনিট, তাহলে 22টা নিউট্রনের ভর এটার সঙ্গে গুণ করে দেওয়া হয়েছে। এবার 18টা প্রোটনের ভর মোট ভর আর 22টা নিউট্রনের মোট ভর, সেই দুটো হিসাব করে আমরা পেয়েছি এত ইউনিট, ঠিক আছে?
গুণ করে যোগ করে আমরা এত ইউনিট পেয়েছি। ঠিক একইভাবে ক্যালসিয়াম পরমাণুর 20টা প্রোটন 20টা নিউট্রনের মোট ভর যদি বের করি, সেক্ষেত্রে আমাদের বেরিয়েছে 20 দিয়ে এতকে আর 20 দিয়ে আবার এতকে গুণ করে আমাদের বেরিয়েছে 40.3032। ঠিক আছে, এরপরে দুটো ঘর দুটো জিরো হবে, স্বাভাবিক ব্যাপার। তো আমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে এইটাই সামান্য হলেও বড় হচ্ছে। তাহলে দেখো, এদের যদি ভর সংখ্যা সমান হয়, কিন্তু তাই বলে যে ভর সমান হবে তা না, ভর কিন্তু সামান্য পার্থক্য আছে। ঠিক আছে, কাজেই আইসোবার দুটির প্রকৃত ভর সংখ্যা একই হলেও প্রকৃত ভর কিন্তু এক নয়। আই হোপ তোমরা বুঝতে পারলে, ডিসকাশনটা বুঝতে পারলে। দেখো এবার তোমাদের আমি অ্যান্সারগুলো আমি পরে তোমরা ছবির আকারে পেয়ে যাবে। ঠিক আছে, অ্যান্সার নিয়ে চিন্তা করো না, সব অ্যান্সারই এই ভিডিওটা যদি লাস্ট অব্দি দেখো, লাস্টে আমি অ্যান্সারগুলো সব রেখে দেবো। আমি তোমাদের সঙ্গে এটা আমি চাই যে তোমরা ভৌতবিজ্ঞানটা যতটা পারো ডিসকাস করো। ঠিক আছে, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ তোমরা কমেন্টে জানাও। আমি যদি ভৌতবিজ্ঞান নিয়ে তোমরা ইন্টারেস্টেড থাকো, নেক্সট টাইমে আমি আরও ভৌতবিজ্ঞানের উপরে ক্লাস দিব তোমাদেরকে। ঠিক আছে, তো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। নেক্সট দেখো, নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে ওজন বাক্সের বাটখারাগুলি 5:2:2 দেখা যাচ্ছে না, একটু দেখে নাও, একটু উল্টো করে দেখে নাও। ঠিক আছে, ওজন বাক্সের বাটখারাগুলি 5:2:2:1 অনুপাতে রাখার কারণ কি? এবার ওজন বাক্সের বাটখারাগুলো এই অনুপাতে রাখলে কি হয়, তুমি বড় বা ছোট যে কোনো রকমেরই ওজন মাপতে যাও না কেন, এই অনুপাতে যে কোনো মাপের ওজনই মাপবে। প্রসঙ্গত তোমাদের বলে রাখি, ওজন বাক্সে মেইনলি থাকে তোমার, আমি এগুলা আলোচনা করলাম না, তোমরা দেখতেই পাচ্ছ, 10, ঠিক আছে, মিলিগ্রাম থেকে 211.11 গ্রাম পর্যন্ত যে কোনো মানের ভর, এই যে 5:2:2:1 অনুপাতে যদি বাটখারা রাখা হয় মিলিগ্রাম আর গ্রাম অনুপাতে, ওজনের অনুপাতে, তাহলে যে কোনো মাপের ওজনই এই বাটখারাগুলোর সাহায্যে মাপা যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এরোপ্লেন আকাশে বায়ুশূন্য স্থানে উঠতে পারে না কেন? এরোপ্লেনের ব্যাপারটা কি? এরোপ্লেন হচ্ছে, এটা এরোপ্লেন তো, আচ্ছা আমি না ড্রয়িং আর্ট করতে পারি না, তো তোমরা ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। এখানটায় ডানা থাকে, ঠিক একই উল্টা দিকেও থাকবে। ঠিক আছে, তো এইখানটায় কি থাকে, এখানটায় প্রপেলার থাকে, ইঞ্জিন। ঠিক আছে, এখানেও থাকে দুটো প্রপেলার, কোনো তাহলে টোটাল 4টা হলো, কোনোটাতে তোমার দুটাতেই হতে পারে, দুটাও থাকতে পারে। ঠিক আছে, তো সচরাচর 4টাই থাকে। তো এখানে ইঞ্জিন থাকে, এই প্রপেলারগুলা ঘোরার ফলে প্রচুর পরিমাণে বায়ুতে চাপ সৃষ্টি হয়, যে চাপের ফলে বায়ুতে চাপ দেয়, তার ফলে বায়ু একটা নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী একটা প্রতিক্রিয়া বল বিমানটার উপরে দেয়, যার ফলে বিমানটা কি করে আকাশে উড়ে তারপর ভেসে বেড়ায়। ঠিক আছে, তো এরোপ্লেনের কার্যনীতি শুধু এইটুকু না, এরোপ্লেনের অনেক বড় কার্যনীতি আছে। ভাবো একটা যন্ত্র যা এখান থেকে আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, এশিয়ার অন্যান্য দেশে মানুষকে উড়িয়ে নিয়ে চলে আসছে, তার মানে সেটা কতটা বড় একটা বিজ্ঞান তার মধ্যে লুকিয়ে আছে। ঠিক আছে, তো যদি পাতি ভাষায় কথা বলো তাহলে বলতে পারো যে নিউটনের তৃতীয় গতির সূত্র অনুযায়ী ক্রিয়া আর প্রতিক্রিয়া সমান। এরা ইঞ্জিনের সাহায্যে একটা বায়ুতে তীব্র কি করে ক্রিয়া দেয়, ফলে বায়ু একটা প্রতিক্রিয়া দেয়, ফলে এ ভেসে বেড়ায়, আকাশে উড়ে যায়। ঠিক আছে, এবার যদি বায়ু নাই থাকে তাহলে ক্রিয়া প্রতিক্রিয়াটা কার সাথে হবে? হবে না, কাজে বায়ু শূন্যস্থানে উঠতে পারে না। এবার তোমরা যদি এর উপরে ডিটেলসে জানতে চাও, তাহলে আমি নেক্সট টাইম আরও একটা এরোপ্লেনের উপরে একটা ক্লাস নিয়ে নেবো, তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা, রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে তিনি কিভাবে উপনীত হন পরমাণু অধিকাংশ স্থানই ফাঁকা? ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তো স্টুডেন্টস, লাস্ট যে প্রশ্নটা, রাদারফোর্ডের পরমাণু মডেল, তো মডেলের দেখো উত্তরটা এখানটায় লেখা আছে, তোমরা দেখে নিতে পারবে, পরে আমি পিডিএফে আমি পুরোটা প্রোভাইড করে দেবো তোমাদের ছবি হিসাবে, তো তোমরা দেখে নাও এটা। চলো আমি একটু আলোচনা করি। তো রাদারফোর্ড কী করেছিলেন, তিনি একটা সোনার পাত নিয়েছিলেন। ঠিক আছে, তো তার পেছনে একটা জিঙ্ক সালফাইডের একটা পর্দা রেখেছিলেন। আবারও বলছি, আমি ছবি কিন্তু ভালো আঁকাই না, একদমই ভালো আঁকাই না, তো তোমরা কাইন্ডলি একটু কষ্ট করে এটা বুঝে নিও। জাস্ট 3D টাইপের ছবি হবে, তোমরা বইয়ে এই ছবিটা দেখতে হবে।
তো এখানটা একটা সিসার ব্লক রেখেছিলেন রাদারফোর্ড, রেখে এখান থেকে আলফা কণার সোর্স, যেখান থেকে আলফা কণা নির্গত হচ্ছিল, এটা এতটাই পাতলা ছিল, অনেকটাই পাতলা ছিল, ঠিক আছে। এখান থেকে আলফা কণা নির্গত হয়ে এখানটা এসে কি করছিল, সোনার পাতে এসে ধাক্কা দিচ্ছিল। পরে দেখা যায় বেশিরভাগ আলফা কণাই এখানটায়, যখন আলফা কণাদের এখানে ধাক্কা দিল তার কিছুক্ষণ পরে এখানটায় সব স্পুলিংয়ের সৃষ্টি হলো, ঠিক আছে, জিঙ্ক সালফাইড পর্দাতে। দেখা যায় কিছু সোজা পথে এসে মারলো, কিছু একটু অ্যাঙ্গেল চেঞ্জ করে সাইডে এসে মারলো। খুব অল্প সংখ্যক যারা এটা ভেদ করতে পারেনি, যারা আবার যে পথে এসেছিল সেই পথেই ফিরে চলে গেছে। তো রাদারফোর্ডের এই পরমাণুর যে ধারণাটা, এই ধারণা থেকে এটা সিদ্ধান্ত করা যায় যে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা, ঠিক আছে। এই বেশিরভাগ স্থান হওয়ার ফাঁকার জন্যই বেশিরভাগ আলফা কণা সোনার পাতকে ভেদ করে তারা চলে গিয়েছে, তারা এখানটা জিঙ্ক সালফাইডে গিয়ে এখানটায় গিয়ে আলোক কণার সৃষ্টি করেছে, স্পুলিংয়ের সৃষ্টি করেছে। আই হোপ তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সকলে ভীষণ ভালো থাকবে, থ্যাংক ইউ।